ভাই কত এক্সট্রিম 125 দেখছেন, এক্সট্রিম 125 এর মেলা মিলছে। হিরোর এই একটা বাইক ভাই, হিরোর পুরা এক পল মে ওয়াক বদল দি, জজবাত বদল দি। কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তীব্র বৃষ্টি এবং দমকা হাওয়া, ঝড় একটা ব্যাপার। বাইক ধুয়ে রাখছিলাম অ্যান্ড হালকা পানি ছিটছে, এটা মেনে নেওয়া যায়। এতটুকু মোটামুটি মুছলে ঠিক হয়ে যাবে, কিন্তু গাড়িটার অবস্থা তো খারাপ হয়ে গেছে। এই টিনের এই যে এখান দিয়ে ফাঁকা হওয়ার কারণে দেখেন রাতে ধুয়ে রাখছি অ্যান্ড এটা হচ্ছে আবার সেই ভিজে টিজে একাকার। যাক ভালো হয়েছে, এখানে একটু কাকে ঘটনা ঘটাইছিল, আজকে আরেকবার পানি মেরে ফেললে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব বেশি থাকবে আর কি। এই অবস্থা বৃষ্টির দিনে মোটামুটি গাড়ি বাইক এগুলা পরিষ্কার রাখাটা খুব মুশকিলের কাজ। আর আমি সত্যি কথা কি, আমি বের হয়েছিলাম যে বৃষ্টি থাকতে থাকতে বের হয়ে গাড়িটা নিয়ে একটু চক্কর দিই, তাহলে গাড়িটা পুরো ধুয়ে যাবে, দেন বাসায় এসে পানি মেরে ফেলবো। বাট আমিও বেরোইছি, একটু ব্রেকফাস্ট করলাম অ্যান্ড এর মধ্যে বৃষ্টি থেমে গেছে। যদি আরেকবার বৃষ্টি আসে, আজকে আসার সম্ভাবনা আছে, তাহলে বৃষ্টিতে গাড়ি নিয়ে ব্লগ করবো ইনশাআল্লাহ। আজকের অল্প কিছুক্ষণের বৃষ্টিতে বেশ বড় কিছু ঝামেলা করে দিয়ে গেছে। ফার্স্ট ঝামেলা যেটা, গাড়ি মোটরসাইকেল তো ময়লা করছে ঠিক আছে, কিন্তু সেকেন্ড ঝামেলাটা আমাদের থান্ডারবোল্ট হয়েছে গত 2 দিন। কালকে রাত থেকে আমি দেখতেছিলাম, কালকে মূলত সন্ধ্যায় ভালো বৃষ্টি হয়েছে, বিকাল থেকে একদম থান্ডারবোল্ট হয়েছে। ওইখানে সম্ভবত কোনো একটা কারণে আমাদের এই বাসার যে সিসি ক্যামেরার লাইন, ওইটায় হয়তো থান্ডারবোল্টের কোনো কিছু হয়েছে বা ইলেকট্রিকের ঝামেলা। সিসি ক্যামেরাগুলো কাজ করতেছে না, অনলাইন থেকেও দেখা যেতেছে না, ফোন থেকে। এটা একটা বিশাল ঝামেলা। চেক করে সার্ভিস যারা করে তাদের ফোন দিলাম, ওরা বলতেছে যে হয়তো অ্যাডাপ্টারটা প্রবলেম হয়েছে, কারণ পাওয়ার আসতেছে বাট মেশিন হিট হইতেছে, মানে ভোল্টেজ বেড়ে গেছে। অ্যাডাপ্টারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে ঠিক পরিমাণে দেওয়া, 9 ভোল্ট হলে 9 ভোল্ট, 12 হলে 12। এটা হয়তো বেড়ে গেছে, যে কারণে এখন অ্যাডাপ্টার একটা আনতে দিচ্ছি, আনলে অ্যাডাপ্টারটা লাগাবো অ্যান্ড দেন সিসি ক্যামেরার ব্যাপারটা দেখবো। আর বাসার লোকজন আসতেছে, মানে বেড়াইতে আসতেছে আর কি, ওদের সাথে একটু সময় দিতে হবে। এই করার জন্য এখন বাজে অলরেডি প্রায় 3টা, পৌনে 3টার মতো আর কি। বাসায় আছি, দেখি কি প্ল্যান হয়। এখনো পর্যন্ত বুঝতেছি না আজকের প্ল্যান কি হবে, কারণ একটা বাইক আনতে আমার মহাখালী যাওয়ার কথা গতকালও ছিল, ওইটা আজকে ট্রাই করবো আনার, বাট মনে হয় না পারবো, কারণ সময়ে হয়তো কুলাইতে পারবো না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আজকে হান্টারের পেপারটা হইতে পারে, যদি হান্টারের পেপার হয় তাহলে হান্টারের পেপার আনতে যাবো অ্যান্ড হান্টারও হয়তো নিয়ে আসবো। আর তা না হইলে কি হবে এখনো কিছুই বুঝতেছি না। বাসার ওরা আসতেছে, ওদেরকে রাতে বারবিকিউ খাওয়াবো, এটা আমি জানি, কিন্তু এছাড়া আর কোনো প্ল্যান মাথায় আসতেছে না। এর মধ্যে শুভ ভাই ফোন দিছিল, টুকটাক কিছু কাজ আছে, দেখা যাক কি প্ল্যান হয়, সবই শেয়ার করব। আর একটা রাউটার অর্ডার করছি, ডেকো M5টা চাইছিলাম, বাট ওটা স্টক আউট এখন। অন্য কি যেন একটা ব্র্যান্ডের রাউটার মোস্তাক পাঠাইতেছে, 5000-এর উপরে সম্ভবত প্রাইস। দেখি আসুক, আসলে আপনাদেরকে জানাবো না যে আসলে ওই রাউটার কেমন কি, কিছু জানি না। মোস্তাক যেহেতু এই ব্যাপারে এক্সপার্ট অ্যান্ড ও এটা পাঠাইছে সেহেতু ভালোই হবে। যখন ভিডিও করতেছি তখন সময় হলো 4টা 10। আমার 3:30টার সময় রাউটার আসার কথা, তারপরে যেই পার্সটা নষ্ট হয়েছে সিসি ক্যামেরার ওইটার আসার কথা 3:30। 4টা 10 এখনো তারা বলতেছে 10 নম্বর মোড়ে আটকে আছে। আমি মোটামুটি এখানে বসে আছি যে ওনাদের সেট আপ করে দিয়ে আমি একটু বের হবো। এর মধ্যে আমার বাসার যারা এখানে আসার কথা ছিল তারা যে বের হচ্ছে লাস্ট 1-1.5 ঘন্টার মতো হবে এয়ারপোর্ট থেকে বিশ্ব রোড আসতে পারছে। ম্যাপে ঢুকে দেখলাম পুরা জ্যাম, রেডিসন বা এরপর পর্যন্ত স্টাফ রোড পর্যন্ত কোনো মনে হয় ঘটনা ঘটছে, মেন রোডে কোনো কাহিনী ঘটছে, খবর হইলেই জানতে পারবো। পুরাই আটকায় বসে আছি, মানে কোনো কিছু করতে পারতেছি না, কোথাও যাইতে পারতেছি না, কি করব কিছুই বুঝতেছি না। বাইক অলরেডি ওয়ার্ম আপে দিয়ে দিচ্ছি, চাইছিলাম বের হবো গাড়িতে, কিন্তু আসলে গাড়িতে এই আজকের যে ওয়েদারের যে ফিলটা বাইরে গেলে বুঝতে পারবেন, এটা গাড়িতে বোঝা যাবে না। এটার জন্য বাইকই বেস্ট। অ্যান্ড এরকম বৃষ্টির দিনে বাইকের বেশ কিছু জিনিসের যত্ন একটু বেশি লাগে, মানে নেওয়া লাগে। এর মধ্যে প্রথমে সামনে থেকে যদি আসি, এই শক অ্যাবজর্ভার। যখনই বাইক চালায় আসবেন, কাদা টাদা লেগে থাকলে ওটা একটু ধুয়ে দেন মুছে রাখবেন, তাহলে দীর্ঘদিন আপনার এই শক অ্যাবজর্ভার ভালো থাকবে। এই বৃষ্টির দিনে যদি এরকম মুছে রাখেন, বা শুকনা দিনে ধুলার দিনেও যদি একটু ঝাড়া দিয়ে রাখেন, তাহলে আপনার শক অ্যাবজর্ভার অনেক দিন পর্যন্ত সিল ভালো থাকবে। চাকাও চেষ্টা করবেন ধুয়ে রাখার। চাকা যদি বর্ষার দিনে ধুয়ে রাখেন, তাহলে চাকার টেম্পার অনেক দিন পর্যন্ত থাকবে। আর যদি কাদা সহ রেখে দেন, কাদা সহ যদি 2-3 দিন রাখেন, তাহলে চাকা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু হবে। যে কোনো প্লাস্টিক পার্টি বা রাবার পার্ট বা লোহার পার্ট বৃষ্টির মধ্যে চেষ্টা করবেন ধুয়ে রাখার। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চেন। বাইকের চেন সবচেয়ে বেশি নষ্ট হয় হচ্ছে এই বৃষ্টির দিনে। অ্যান্ড চেনের যত্নটা খুব বেশি নেওয়া উচিত। এটার জন্য আপনাকে ঘন ঘন লুপ করতে হবে। অ্যান্ড
লুপ ছাড়াও আপনি যখন বৃষ্টি টিষ্টিতে ভিজে আসবেন তখন নর্মাল এমনি ওয়াসার পানি বা নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে রাখার চেষ্টা করবেন চাকাটা ঘুরায়া, আর চেষ্টা করবেন ধোয়ার পর একটু লুপ করে রাখার, তাহলে মরিচা পড়বে না। আর যদি একবার চেনে মরিচা পড়ে ওইখান থেকেই নষ্ট হওয়াটা শুরু হয়। পুরা বাইকটাই বৃষ্টি হোক ধুলা হোক, ধুলার দিনে ধুলা অ্যান্ড বৃষ্টির দিনে কাদা, এই দুইটা জিনিস থেকে যদি রক্ষা করতে পারেন আপনার বাইক অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। রোদে পুরো হয়তো কালার নষ্ট হবে, বাট এই সমস্ত জায়গায় মানে না ভিজিয়ে রাখতে পারলে বা ধুলা না লাগায় রাখতে পারলে অনেক দিন ভালো থাকবে। ভাই আল্লাহ হাফেজ। খুব কষ্ট লাগে ধোয়া বাইক নিয়ে যখন এরকম কাদাওয়ালা রাস্তার মধ্যে বের হই, মানে একদম সাইধা নিজে কোরবানি। এটা তো ওয়ান কাইন্ড অফ কোরবানি, কিন্তু আসলে কাজের জন্য বের তো হইতেই হবে। বাইক তো আর শোপিস না যে ঘরে সুন্দর করে শোকেচে সাজায় রাখবেন, শোকেসে সাজায় রাখবেন, ব্যাপারটা তো এরকম না। বাইক নিয়ে বের হইতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে এই কাদা বা যাই হোক এগুলাতে বাইক অতটা নষ্ট হয় না যদি আপনি পরিষ্কার রাখতে পারেন, কিন্তু রোদে বাইক নষ্ট হয়। রোদে যদি সরাসরি রেখে দেন আপনার কালার নষ্ট হবে, দেখতে বাজে লাগবে, কিন্তু পারফরমেন্সের পার্ট নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই। মানে পারফরমেন্স পার্টস যেগুলো ওইগুলো রোদে আবার নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নাই। রোদে জাস্ট প্লাস্টিকের টেম্পার নষ্ট হবে, কালার টেম্পার নষ্ট হবে, এগুলা খুব বেশি দামের জিনিস না। কিন্তু এই কাদাতে রাখলে যে জিনিসগুলো নষ্ট হবে ওইগুলো একদম বাইকের পারফরমেন্সে আঘাত করবে। বিশেষ করে কাদা লাগায় রাখলে বাইকের বিভিন্ন বুশ টুশ এগুলো নষ্ট হবে, অ্যান্ড এগুলো আপনার পারফরমেন্সে বিশাল বাধা দিবে। দেখবেন যে ঠিকমতো পেছনের সাসপেনশন খেলতেছে না, সামনের সাসপেনশন খেলতেছে না, তারপর চেইনের ব্যাপার স্যাপার, বল রেসার যা আছে, যেই সমস্ত জায়গাগুলোতে পুলি আছে ঘুরে বা নড়াচড়া মুভমেন্ট পার্ট সব কিছু ঝামেলা হইতে পারে, চাকার বেয়ারিং নষ্ট হইতে পারে এই কাদা বালু এগুলার কারণে। ওহ, এই জায়গাটা আজকে কত সুন্দর, এমনিতেই রোদের মধ্যে এই জায়গাটা ছায়া শ্যামল থাকে, অ্যান্ড আজকে তো ওয়েদার পুরা আচ্ছা। বের হইতে চেয়েছিলাম গাড়ি নিয়ে, কেন বের হইলাম না গাড়ি নিয়ে? ব্যাপারটা হচ্ছে, কারণটা হচ্ছে আসলে গাড়ি নিয়ে বের হইলে যদি এসিটা চালাই এখানে বের হইতাম তাহলে কি হইতো জানেন, মানে এসির হাওয়াই খাওয়া হইতো। এই যে ন্যাচারাল যে হাওয়াটা আজকে এত আরামের, এত মজার, এত একটা রোম্যান্টিক আবহাওয়া, এটা বুঝতাম না। কারণ গাড়ির মধ্যে ইঞ্জিনের গরমের কারণে ড্রাইভিং সিট বা সামনের সিটগুলোতে একটু গরম লাগে, আর গাড়ি চালালে গরম এমনিই তেলে আগে। এই ঠান্ডা বাতাসটা সামনের গ্লাসের কারণে ঢুকতে পারতো না, আর অতটা শান্তি পাইতাম না। কি হইতো, এসি চালায় বসে থাকতাম। আর যদি জানালা খুলে ঘুরতাম, যতই ধুলা না থাক, আমি ধুলা না বুঝলেও গাড়ির যে উপরের যে সিলিংটা থাকে ওই সিলিংয়ের মধ্যে ধুলা ঠিকই বাজতো, সিটের মধ্যে ধুলা বাজতো, বিভিন্ন জায়গায় ধুলা ঢুকে থাকতো, আর একটা পর্যায়ে এসি চালাইতেই হইতো। এই ফিলটা নেওয়া হইতো না। আর আজকের যে ফিল ওয়েদারের, এই ফিলটা পুরা জোশ ভাই, অন্যরকম লাগতেছে। মানে শীতের দিনের মতো ঠান্ডা, কিন্তু আপনাকে আবার কাঁপাবে না, মানে আপনি একদম কেঁপে যাচ্ছেন না, কিন্তু আপনি ঠান্ডা একটা ব্যাপার পাচ্ছেন ভাই, মানে অন্যরকম একটা ফিল লাগতেছে ভাই, অন্যরকম একটা ফিল। অর্থ সম্পদ হাতে নিয়ে আমি আসছি আজকে। আচ্ছা, আমার কাছে একটা জিনিস ছিল, মানে কিছু টাকা ছিল, ওইগুলো অন্তর ভাইকে দেওয়ার জন্য আমি এই রোডে আসছি। অ্যান্ড তারপরে হচ্ছে এই দেখেন কি করে রাস্তা একটু সমান হয়ে যাওয়ার কারণে যে এই ডিভাইডারগুলো হয়ে গেছে একটু নিচু, আগে ছিল উঁচু, বাইক উঠা পারতো না, আর এখন একটু হওয়াতে ঠিকঠাক মানে সমান সমান কাছাকাছি আসাতে দেখেন আমরা কতটুকু জাতি হিসেবে নির্লজ্জ এবং নিয়ম কানুনহীন শৃঙ্খলতাহীন একটা জাতি। একটু চিন্তা করেন, এই যে এতটুকু সামনে এসে এখান দিয়ে যে ঘুরবো না আমরা ওই দিক দিয়েই আমাদের ঘুরতে হবে, একটু সুযোগ পাইলেই ঘুরতে হবে ভাই। ব্যাপারটা এমন হয়েছে, নিজের একটা বউ আছে বাট পরের বউ পাইলেই মানে ওরকম হয়ে গেছে ব্যাপারটা। মানে কেন রে ভাই, একটু মানসিক একটা যে সেলফ রেসপেক্টের যে ব্যাপারটা, এই জিনিসটাকে এইভাবে এত সিএনজি কেন? ওরে বাবা রে বাবা, এটা কি সিএনজির মিলন মেলা? যাই হোক, সেলফ রেসপেক্টের ব্যাপারটা নষ্ট হয়ে গেছে, নিজেকে নিজে সম্মান দেওয়ার যে ব্যাপারটা এটা পুরা দমে নষ্ট হয়ে গেছে। যে দুজন দেখেন হেলমেট ছাড়া যাইতেছে, কারণ এই রোডে পুলিশ দাঁড়ায় না। মানে সুযোগ পাইলেই অনিয়ম, নিজের যে একটা নিজস্বতা, নিজের কেন রে ভাই? এখানে যদি আমি বেশি না, এখানে যদি 2 ঘন্টা দাঁড়াই, আমার মনে হয় 5 থেকে 7টা মোটরসাইকেলের দিক দিয়ে ঘুরতে দেখবো, এরকমটা আমার কেন জানি মনে হইতেছে। কে মোটরসাইকেল কিনেন? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাবলাম এই 3300 এটা ভাই 1000 টাকা গেছে। 1000 টাকা এক্সট্রা দিছেন? 1000 তখনকার সময় নিছে। এক সিরিয়ালে অনেকগুলা সিএনজি দেখছি, আর এখানে এক সিরিয়ালে অনেকগুলা এক্সট্রিম 125। ভাই কত এক্সট্রিম 125 দেখছেন? এক্সট্রিম 125 এর মেলা মিলছে। হিরোর এই একটা বাইক ভাই, হিরোর পুরা এক পল মে ওয়াক বদল দি, জজবাত বদল দি। কারণ এর আগে হিরোর কারিজমা বের হয়ে পুরা ফ্লপ, অ্যান্ড এইটা বের হয়ে পুরা হিরো। মানে অবস্থা দেখলেই তো বুঝতে পারতেছেন যে কতগুলা বাইক ডেলিভারির জন্য এখানে আনা হয়েছে। ভাই হিরো হয়ে গেছে এই বাইকটা। আইনা দেখি একটা কাজ করা যায় কিনা এখানে।
না সবাই ব্যস্ত, চেনে একটু লুপ করা দরকার ছিল, থাক পরে ধুয়ে আমি রাতে বাসায় করে নিব নে। এখন এখানে লোকজন নাই, সব ব্যস্ত। কি খবর? ভালো ভাই, ভালো আছেন? চলেন, এখন তো অনেক কথাই তো হইলো, এবার আপনাদেরকে একটু পারিবারিক কথা শোনাই। আজকে সকাল থেকে ওয়েট করতেছিলাম, মা আসবে, আপু আসবে, ওরা সবাই আসছে বাসার। অ্যান্ড আসতে একটু লেট করে ফেলছে, আসার কথা ছিল 12টা-1টার সময়, আর আসছে হচ্ছে সম্ভবত 5টার দিকে। এর মধ্যে 4টার আগে 3:30টার সময় আসার কথা ছিল রাউটার নিয়ে। অ্যান্ড রাউটার আসতেও দেরি হয়েছে, অ্যান্ড রাউটার পরে লাগাইছে। যাই হোক, নতুন একটা রাউটার লাগাইছি, কিউডি মনে হয় ব্র্যান্ডের নাম। 5,300 টাকা নিল, বন্ধুর কাছ থেকে আনাইছি। আর বললো যে ডুয়েল ব্যান্ড, একটা হলো 5G, একটা হলো 2. কত জি যেন। এখন দূরে গেলে নাকি 2. ওই অত জি কাজ করবে, আর কাছে থাকলে 5G কাজ করবে। আমি দুইটা একসাথে এভাবে করে নিচ্ছি আর কি সেট আপ। যদি আমার নেটলাইন ভালো না হইলে রাউটার আসলে স্পিড দিবে কোত্থেকে। ওই সামনের মাস থেকে ডট লাগবে, তখন গিয়ে হয়তো নেটলাইনের রিয়েল পারফরমেন্সটা আমি বুঝতে পারবো যে আসলে এই রাউটারে কেমন পারফরমেন্স দিতেছে। আর আগের রাউটারটাও রাইখা দিব, কারণ কখন কি ঠাডা মাডা পইরা আবার দেখা গেছে রাউটার চলে গেলে ওই দিনটা মাটি। এই জন্য আগেরটাও কাজে লাগবে না যে তা না, আগেরটাও কাজে লেগে যেতে পারে আমার। আর একটা জিনিস মাথায় রাখবেন, রাউটারের মধ্যে যে লাইনটা ঢুকে ওইটার আগে একটা অণু থাকে। মানে সহজভাবে বলি, অপটিক্যাল ফাইবারের লাইন যদি আপনি নেন তাহলে ইচ্ছা মতো দামি রাউটার লাগান, টেনশন নাই, যতক্ষণ খুশি চালান, টেনশন নাই। কিন্তু যদি যে নর্মাল লাইন নেন না, অপটিক্যাল ফাইবারে হয়তো আপনার বাড়ির নিচ পর্যন্ত আসছে, উপর পর্যন্ত ওই তার দিয়ে দিছে ভাই, তাহলে বা ওই তারের লাইন যেটা ভিতরে যে চিকন চিকন অনেকগুলো তার থাকে, অপটিক্যাল ফাইবার না যেটা, ওটার জন্য কি বলে, ওই তারের লাইন নিলে কিন্তু ঠাড়া পড়লে আপনার রাউটার জ্বলে যাবে। এই জিনিসটা মাথায় রাখেন যে ঠাড়া পড়লে রাউটার জ্বলে যাবে, রাউটার জ্বললে ওটার কোনো ওয়ারেন্টি থাকবে না। এই কারণে অলওয়েজ লাইন নিলেও একটু ভালো লাইন নেবেন, অপটিক্যাল ফাইবার নেবেন। 1000 টাকা হয়তো অনুর জন্য এক্সট্রা নেবে লাইন চার্জ। আর কিছু কিছু লাইন দেখা যাবে যে লাইন চার্জ ফ্রি দিবে আপনাকে, আর ওই ফ্রি আপনাকে আসলে অন্য দিক দিয়ে ভোগাবে, স্পিড পাবেন না ঠিক মতো, ঠাড়া পড়লে আপনার রাউটার জ্বলে যাবে। বিভিন্ন রকম ঝামেলা বিভিন্ন সময় মানে আপনাকে দিতেই থাকবে। তো এত ঝামেলার কি দরকার ভাই? এত ঝামেলা না নিয়ে একবারে ফাইবার অপটিক লাইন নেওয়াটাই আমার মনে হয় ভালো। এই বিল্ডিংটা তো সুন্দর, আমাদের বাসা থেকে এরকম বিল্ডিং দেখা যায় বড় বড়। এখন কোনটা যে কোন বিল্ডিং ভাই আমি নিজেও চিনি না আসলে, ওই যে থাকি কি যে দেখি ভাই, সত্যি কথা নিজেও জানি না যে আসলে কই আমি যে থাকি, কোন বিল্ডিংগুলো যে ওইখান থেকে দেখি, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। আচ্ছা আসেন আমরা একটু বিকেল বিকেল ঘুরি। আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, তো এই সুন্দর ওয়েদারে আমি বাসায় আসলে ওদের সাথে আমার সময় দেওয়া উচিত ছিল, কিন্তু মনে হলো যে আজকে আপনাদের সাথে তাহলে আমার দেখা আর হবে না দিনের আলো থাকতে থাকতে। ও প্ল্যান শেয়ার করি চলেন। এখন ওরা বিকেলে আসছে, রাউটারওয়ালা আসছে, তারপরে আমাদের যে ইটা নষ্ট হয়েছিল, ওই যে নিচের সিসি ক্যামেরা নষ্ট হয়েছিল, সিসি ক্যামেরাটাও ঠিক করার জন্য ওদেরকে দিচ্ছি। মনিটর কাজ করতেছে না, মেশিন কাজ করতেছে না, কি উল্টাপাল্টা অবস্থা। রাউটার ছাড়া নিচতলার মানে মেইন যে আমাদের অফিস রুম, ওইখানে রাউটার ছাড়া কিছুই মনে হয় ঠিকঠাক মতো কাজ করতেছে না, সব উল্টাপাল্টা হয়ে আছে। যা করে আসছে এখন ওই টিভির দোকানে নিয়ে মনিটরটাও দেখবে, সবকিছু দেখে টেকে হয়তো একটা সলিউশন ওরা দিতে পারবে, আমি এরকমটাই মনে করতেছি, মানে আশাবাদী। তা নাহলে আর কে পারবে বলেন? কাজের লোক যদি কাজ না পারে তাহলে আর পারবে কে? তার মধ্যে আসছে হচ্ছে আমার বন্ধুর বাড়ি থেকে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, আর বাসার সবাই আসছে, ওদের সাথে সময় দেওয়া উচিত ছিল, কিন্তু আমি কেন বের হয়ে গেলাম, বের হওয়ার পিছনে এটাই কারণ, আলো থাকতে আমি একটু ঘুরতে চাই। আর ওদের নিয়ে আমি বের হব হচ্ছে বাসার, ওদের নিয়ে রাতে 9টা 9:30টার দিকে। তখন আর বাইক নিয়ে বের হবো না, তখন বের হবো হচ্ছে গাড়ি নিয়ে। গাড়ি নিয়ে বের হয়ে হচ্ছে ওদেরকে আগারগা নিয়ে যাব, আগারগা নিয়ে সাকিব ভাইয়ের দোকানে বারবিকিউ খাওয়াবো। বারবিকিউ খাওয়া ওদেরকে আবার রাতে উত্তরা দিয়ে আসবো, কারণ ওয়েদারের অবস্থা ভালো না, কখন বৃষ্টি আসে তার কোনো গ্যারান্টি নাই। আমি চাইতেছি না যে ওনাদেরকে সিএনজি তো উড়াই দেবো, রাস্তায় একটা ঝামেলা হইলে কে দেখবে আসলে এগুলা। আজকে ওদের আসতে যায় 2 ঘন্টা এক্সট্রা লাগছে, মানে কিছু একটা আন্দোলন হইতেছে রেডিসন হোটেল বা ওইদিকে রাস্তায় বললো, ওই পর্যন্ত আসতে ওদের নাকি 2 ঘন্টা, নর্মালের চেয়ে বেশি সময় লাগছে। তাহলে চিন্তা করেন অবস্থাটা, রাতে যদি এরকম হয় মানে নিজে শান্তিতে থাকতে পারবো না। এই কারণে রাতে যায় একবারে দিয়ে দেন হয়তো আমি আবার এদিকে ব্যাক করতে পারি আজকে, আবার ব্যাক নাও করতে পারি, কারণ এখন আমি 2 দিকেই থাকি, আমি উত্তরাও থাকি আবার মিরপুরও থাকি, আমার কোনো ঠিক ঠিকানা নাই, ভবঘুরে টাইপের একটা জীবন বেছে নিয়েছি আমি। আচ্ছা, গাড়ি নিয়ে আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি, কারণ অনেকের হয়তো গাড়ির বিজনেস থাকতে পারে বা কিছু এরকম। মেইন কথা যেটা আমি চাইতেছি যে আমি একটা ভালো গাড়ি চালাইতে, ভালো গাড়ি বলতে আমার চোখে আমার বাজেটে CH-8টাই ভালো লাগছে। ওর চেয়ে একটু কম বাজেটে আমি হয়তো প্রিয়াসটা পাবো, বাট প্রিয়াসের প্রবলেম যেটা, প্রিয়াস হচ্ছে ওটা যদি আমি কিনি ওটা নিচু গাড়ি। এখন যে গাড়ি যে লেভেলটা আছে ওই লেভেলেই থাকবো। আমি লেভেল বলতে কিন্তু শ্রেণী বিভাগ বুঝাই নাই, লেভেল বলতে
বলতে হাইট লেভেল। এখন যেরকম নিচে বসে গাড়ি চালাতেছি ওরকমই, কিন্তু CH-8টা নিলে আমি একটা SUV টাইপের ফিল পাবো, একটু উঁচু একটা ব্যাপার স্যাপার আছে, এরকমটাই আমার মনে হয়। ভাঙাচোরা দিয়েও যাওয়া যাবে, স্পিড ব্রেকারে বাঁচবে না। আমাদের দেশের স্পিড ব্রেকারগুলো তো আসলে কোনো অ্যাঙ্গেলেই কিন্তু এগুলা সাইন্টিফিক না, মানে যে যেভাবে পারছে বানায় নিছে। স্পিড ব্রেকার নিয়ে 1 মিনিট কথা বলি। হ্যাঁ, মানে এই যে একটা স্পিড ব্রেকার দেখেন, এইটা আছে, এই ধরনের একটু বড় স্পিড ব্রেকার থাকে ক্যান্টনমেন্টে যেগুলো আছে, অ্যান্ড ওয়েব স্পিড ব্রেকার থাকে 7-8টা এরকম, বা 6টা একসাথে, বা 5টা একসাথে। বিভিন্ন রকম স্পিড ব্রেকারের বিভিন্ন রকম সাইজ আছে, কিন্তু আমাদের এই লোকাল এরিয়াতে যে স্পিড ব্রেকারগুলো করে, বিশেষ করে আপনি যদি মিরপুর 2-1 ওই দিকে যান, BSB মার্টের সামনের যে রাস্তাগুলা, ওইখানে যে স্পিড ব্রেকারগুলো আছে, আমার গাড়ি হাই করা, তারপরেও যখন আমরা যাই নর্মালি, যদি আমার গাড়িতে 3 জন বা 4 জন থাকে, যত আসতেই যান ভাই, ওই স্পিড ব্রেকার থেকে নামার সময় গাড়ির নিচে লাগবেই। তো এটা আসলে কোনো সিস্টেম হইতে পারে না। এই যে এগুলা ঠিক আছে, এগুলার একটা হাইট আছে, এটার জন্য স্লো করতে হবে, ঠিক আছে। এখন স্পিড ব্রেকার আমার মনে হয় এমন বানানো উচিত না যে কোনো কারণে আপনি স্পিড ব্রেকারটা খেয়াল করেন নাই, আর আপনি স্পিড ব্রেকার কারণে উল্টা পইরা একাকার একটা অবস্থা হন। অবশ্যই এরকম বানানো উচিত না, তাই না? অ্যান্ড স্পিড ব্রেকারের দাগ থাকা উচিত। আপনি যদি আমি বলি, যদি আপনি ধরেন মুরগি পালেন, তাহলে মুরগির আপনি ধান ছিটাবেন, এটাই নর্মাল। আপনি যদি রাস্তায় স্পিড ব্রেকার দেন, তাহলে অবশ্যই প্রতি মাসে বা 2 মাসে ওটাকে কালার করা উচিত, যেহেতু স্পিড ব্রেকারে কালার থাকে না। একটা মানুষকে তো এইভাবে আপনি বিপদে ফেলতে পারেন না, তাই না? একমাত্র আমাদের দেশ বলেই এই জিনিসগুলা করে রোডস অ্যান্ড হাইওয়ে বা গভর্নমেন্ট এগুলা থেকে ছাড় পাওয়া যাইতেছে ভাই। ইউরোপ আমেরিকা এই ধরনের অনিয়ম যদি করতো, সরকারের নামে ওরা কেস করে দিত, রোডস অ্যান্ড হাইওয়ের নামে ওরা কেস করে দিত। আর আমাদের দেশে ভাই ন্যায্য পাওনা যেটা, ধরেন আপনি এক ফ্ল্যাটে থাকেন, আপনার উপরের ফ্ল্যাটের এসি লাইনের পানি আপনার ঘরে আসে, এই বিচারই আপনি কোর্টে পাবেন না। সেখানে আপনি স্পিড ব্রেকারের এই রং নিয়ে কখন কথা বলবেন? কি বলবো আর বলেন। আসলে দেশ কিছু বলতে গেলেই শেষ পর্যন্ত দেশের দিকেই চলে আসে ব্যাপারগুলা। কারণ যে দেশে প্রধানমন্ত্রী সেফ থাকে না, তার এই জনগণ ভাগায় দেয়, সেই দেশে ভালো কিছু আশা করাটা একটু কঠিন। তারপরেও আমরা সত্যি কথা আশাবাদী। আমরা চাইতেছি যে আমাদের দেশটা অনেক সুন্দর হোক। এখন যে অবস্থায় আছে, যেভাবে আছে, এখান থেকে আস্তে আস্তে ডেভেলপ হোক। শুধু আসলে আমি খাবো এইটা করে রাজনীতি করার চেয়ে একটু আপনিও খান, একটু আমাদেরও খাইতে দেন ভাই, তাহলে জিনিসটা ভালো হয়। কারণ সবার কাছ তো সব না। রাজনীতি যারা করতে আসছে ভাই, তারা সর্বস্ব দিয়ে রাজনীতি করতে আসছে, এটাও আমি স্বীকার করি যে শুধু মানব স্বার্থে কেউ রাজনীতি করতে আসে নাই ভাই, নিজের স্বার্থেও অবশ্যই আসছে। হয়তো ক্ষমতা নয় টাকা, কোনো একটা লোভী মানুষ রাজনীতিতে আসে। তো আজকে যদি ক্ষমতা বা টাকা আমার দরকার হয়, আমিও হয়তো রাজনীতিতে যাবো। ব্যাপারটা এরকম। কথাগুলো কন্ট্রোভার্সিয়াল, এগুলো বলতে আসলে বলা উচিত কিনা যায় না, বাট তারপরে আমি বলবো রাজনীতিবিদ যারা আছেন, যেই দলেই আছেন, প্লিজ একটু দেশের দিকে খেয়াল দিয়েন ভাই। দেশটারে মানে দেশ ঠিক থাকলে আপনি ঠিক থাকবেন, আমি ঠিক থাকবো, হয়তো খায়া পুরা বাঁচতে পারবো। আর যদি পরকালে বিশ্বাস করেন, তাহলে এই কালটারে একটু হিসাব কিতাব করে চলেন। তাহলে কারণ কোন সময় কে মরবে এটা তো বলা যায় না। আজকে মরলে কালকে হবে দ্বিতীয় দিন, তাই না? সেইখানে একটু ওই দিকটাও খেয়াল রাখেন। কারণ মরার পরে ভাই সবকিছু দুধ কা দুধ, পানি কা পানি। হিসাব যেহেতু দিতে হবে, সেহেতু একটু মানে একটু ভালো মতো চললে ওইখানে হয়তো একটু ভালো ফল পাবেন। এই ওনাদের মিলমিশটা দেখেন না, 2 জন কি সুন্দর সাইকেলে ঘুরতেছে। এই জিনিসটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো। আমি ছিলাম কাফরুলে, আমার একটা ছোট ভাই ছিল বাবু নাম, ওরা এরকম সাইকেলে নিয়ে পুরান এয়ারপোর্টের রানওয়েতে, যেখানে প্লেন ল্যান্ড করতো এবং উঠতো, পুরা রানওয়েটা এরকম আমরা 2 জনে এক সাইকেলে ঘুরতাম। আমার সাইকেল ছিল, আর আমরা 2 জন এরকম যাইতাম, কোনো এক জায়গায় দাঁড়াইতাম, যা টুকটাক হয়তো কিছু খাইতাম টাইতাম বিকেলবেলা ওই এয়ারপোর্টের ভিতরেই, অ্যান্ড দেন হচ্ছে 2 জন এবার এইভাবে চলে আসতাম। এক সাইকেলে 3 জনও চড়ছি ভাই। সামনে এরকম একজন উঠতো, আর পেছনে 2 চাকার 2 পাশে যে ওই এক্সেল রডটা, ওই রডের 2 পাশের নাটের উপরে পাড়া দিয়ে এইভাবে একজন উঠতো। 3 জন নিয়েও সাইকেল চালাইছি। কি দিন ছিল তখন। মানুষের বয়স যত বাড়ে, মানুষের সম্পর্কের মধ্যে দূরত্ব তত বেশি হইতে থাকে। ছোটবেলায় মানুষ দেখেন একটা আইসক্রিম হয়তো কারোর সাথে শেয়ার করবে না, একদম ছোটবেলায়। একটা কথা আছে না, মানুষ ছোটবেলায় যেরকম থাকে বড় হইলে ওরকম হয়ে যায়। ছোটবেলায় দেখবেন আপনাকে একটা চকলেট দিলে কেউ চাইলে দিব না, কিন্তু তারপরে আস্তে আস্তে বন্ধু হয়। আর বন্ধুর ব্যাপারটা এমন হয়, ঘরে একটা কিছু দিলে তার জন্য অর্ধেক নিয়ে যাওয়া এবং একসাথে ঘোরা, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, আবার মানুষ যখন বুড়া হয়ে যায় আবার কিন্তু ছোটবেলার মতো হয়ে যায়, আমাকে দিল না, এই না সেই না, ব্যাপারগুলো এরকমই। যাই হোক, ওই যে ছোটবেলায় পুরানি এয়ারপোর্টে ঘুরতে যেতাম, ওইটা থেকেই মনে পড়লো ব্যাপারগুলা। অ্যান্ড ওই যে আরেকটা ব্যাপার বলতেছিলাম, যে রাজনীতিবিদরা ভাই দেশটারে এইভাবে যদি লুটপুট এগুলা করেন, মানে আপনি তো নিজেও ভালো থাকতে পারতেছেন না। একটা জিনিস চিন্তা করে দেখেন, লাস্ট 16 বছরে যারা নিউট্রাল ছিল তারা এখনো পর্যন্ত নিজের বাড়িতে ঘুমাইতে পারতেছে। লাস্ট 16 বছরে যারা অবহেলিত ছিল, নির্যাতিত ছিল, তারা এখন মানে ক্ষমতা পাইছে বলতে গেলে, চাঁদা টাদা তুলে খাইতেছে অনেকেই। অ্যান্ড লাস্ট 16 বছরে যারা
ক্ষমতায় ছিল তারা নিজের বাড়িতে থাকতে পারতেছে না। এই মানে এক হলো যারা ক্ষমতায় ছিল, যারা বাঘ ছিল তারা হয়ে গেছে বিলাই, অ্যান্ড যারা বিলাই ছিল তারা বাঘ না হইলেও কাছাকাছি হয়ে গেছে। অ্যান্ড যারা নিউট্রাল ছিল, আমি যে কথাটা আপনাদের মেইনলি বলতে চাইছি, যারা নিউট্রাল ছিল, ধরেন ভালোকে ভালো খারাপকে খারাপ বলছে, তারা হয়তো কিছুই ভালো করতে পারে নাই, মানে অ্যাচিভ করতে পারে না, অত বড় লোক হয়ে যাইতে পারে নাই, কিন্তু এখন কিন্তু তাদের বাসা থেকে পালায় বেড়াইতে হইতেছে না, এবং ওই ইকুয়ালিটিতেই বজায় রাখছে, তাদের যতটুকু ছিল অতটুকু নিয়েই তারা আছে। কিন্তু একটা জিনিস আছে ইসলামে, মানে আমাদের ধর্মে, সেটা হলো রিজিক। রিজিকের ব্যাপারটা হচ্ছে আপনার যদি 100টা আপেল থাকে ভাগ্যে, আপনি যদি ওটা না খান তাহলে 100টা আপনার জন্য থাকবে, এই আর্মি। আর আপনি যদি আপেলটা, এই আর্মি প্লাস বিজিবি তো না, কোস্ট গার্ড, ভাই কি চলতেছে আজকে, এগুলা খবর আছে আজকে খবর আছে ভাই, আজকে খবর আছে। যাক, যেটা বলতে, এই ভাই এগুলি কি অবস্থা, এটা একটা জায়গা এগুলো রাখার? ভাই আপনারা যারা আগারগা রোডে আসবেন খুব সাবধান, রাস্তার মাঝখানে এভাবে বাঁশ ফেলে রাখছে, একদম বাঁশ খেয়ে যাবেন এদিক দিয়ে আসতে গেলে। আচ্ছা, যেখানে ছিলাম দেখেন, আপনার ভাগ্যে 100টা আপেল, আপনি খান নাই, 100টাই রয়ে গেল। আপনি খুব বেশি খাইছেন, শেষ কিন্তু প্রায় 20টা হয়তো আছে, 80টা খাইয়ে ফেলছেন। আপনি খুব বুঝে খাইতেছেন, অর্ধেক খাইছেন, অর্ধেক এখনো পর্যন্ত আছে। তো ব্যাপারটা কিন্তু ওরকমই হয়েছে। আপনি খুব ক্ষমতা পাইছেন, খুব দেখাইছেন, আজকে বাসাতেই থাকতে পারেন না, এবং আপনি বাসাতে থাকতে পারেন নাই, আজকে আপনি আবার ক্ষমতা দেখাইতেছেন, অ্যান্ড আপনি কিছুই করেন নাই, আপনি নর্মালি চলাফেরা করছেন, আপনি এখন বাসায়ও থাকতে পারতেছেন, সেভাবে নর্মালি চলাফেরা করতে পারতেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো একটু চিন্তা ভাবনা করে দেখেন। এই দুনিয়ার সবকিছু একই নিয়মে চলে সব সময়, জাস্ট আমাদের বুঝতে একটু সমস্যা হয়। ধরেন সূর্যের চারপাশে পৃথিবী যেমন ঘুরে, ঠিক এরকম প্রত্যেকটা জিনিস ঘুরতে ঘুরতে ঘড়িতে টাইমও ঘুরে। মানে এটা দিয়ে আমরা আমাদের বোঝা যায় যে আসলে প্রত্যেকটা জিনিস ঘুরতেছে, এবং প্রত্যেকটা জিনিসই মানে ঘুরে ঘুরে আবার আগের জায়গায় আসবে। আজকে আবার যারা ক্ষমতা হারাইছে তারা হয়তো আবার কোনো একদিন ক্ষমতা পাবে, এভাবে একদিন আমরা নিশ্চিহ্ন হয়ে যাব, এইভাবে একদিন আমরা বিলীন হয়ে যাব। আসলে ব্যাপারগুলো এরকমই, দুনিয়ার নিয়মই হচ্ছে এইটা। তো এই জিনিসগুলো আমাদের মাইনা নিতে হবে, এই জিনিসগুলো আমাদের মেনে অবশ্যই মানে নত স্বীকার করতে হবে ভাই। মানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আল্লাহ, আর ওনার উপরে বিশ্বাস রেখে যদি আমরা চলি তাহলে শান্তিতে থাকতে পারবো। এই দুনিয়া আমরা কি চাই আসলে ভাইয়া? এই দুনিয়া আমরা চাই হচ্ছে শান্তি। আপনার মনে যদি শান্তি থাকে তাহলে আপনি সুখী, আর সুখটা ওই শান্তির মধ্যেই, তাই না? টাকার মধ্যে কি সুখ আছে? আপনার অনেক টাকা, ধরেন আপনার 100 কোটি টাকা, আপনার আছে ক্যান্সার, ভাই আপনি কি সুখে থাকবেন বলেন তো এই ক্যান্সার নিয়ে? আর আপনার মোটামুটি টাকা নাই, কিন্তু আপনি সুস্থ মানুষ, সুস্থতা দিয়ে আপনি কি করবেন? টাকা ছাড়া তো কিছু হবে না। আপনাকে টাকাও থাকতে হবে, সুস্থও থাকতে হবে, তারপরে আপনি শান্তিতে থাকবেন। কেউ যদি কম টাকায় শান্তিতে থাকতে পারে তাহলে ওটাই তার জন্য সুখ, কেউ যদি বেশি টাকায় শান্তিতে থাকতে পারে তাহলে ওটাই তার জন্য সুখ। তবে একটা জিনিস হচ্ছে, সুখের কখনো আসলে সুখের কোনো ডেফিনেশন নাই। তো প্রত্যেকটা মুহূর্তে যদি নিজে বিশ্বাস করতে পারেন যে আপনি সুখী, মেইনলি আসলে তাহলেই আপনি সুখী। এছাড়া কেউ আপনাকে সুখী করতে পারবে না। সুখ কখনো কেউ কাউকে দিতে পারে না ভাই। আপনার সুখটা টোটালি আপনার মনের ভিতরে, আপনার সুখটা আপনাকেই খুঁজে নিতে হবে। আর এবার আসেন নেশা নিয়ে একটু কথা বলি। আসলে নেশা জিনিসটাকে আমরা খুব খারাপ বলি, আর নেশা আসলে ভাই তিন ধরনের নেশা। এক হলো সবচেয়ে নিম্নমানের নেশা, সেটা হলো যেটা নেশা মানে সিগারেট থেকে শুরু করে হিরোইন যা আছে ওগুলা, অ্যান্ড তারপরে ওই নেশার পরে কি নেশা জানেন? আরে মুততেছে রাস্তার মাঝখানে খারায়। আচ্ছা, ওই নেশার পরে যেটা নেশা সেটা হইতেছে নারীর নেশা বলে অনেকে। এটা আসলে পুরুষ রিলেটেড ব্যাপার, পুরুষ থেকেই ওটা আসছে যে পুরুষের জন্য নারীর নেশা, নারীর জন্য পুরুষের নেশা, বা যাই হোক। নর্মালি আসলে উপার্জনের মেইন জিনিসটা পুরুষের উপর রয়ে গেছে, তো এই জন্য নারীর নেশা বলে। যদি নারী আবার উপার্জনের মেইন জায়গায় আসতো তাহলে তো পুরুষের নেশা। যাই হোক, এক লিঙ্গের থেকে বিপরীত লিঙ্গের যে নেশাটা সেইটা, এটা হলো সেকেন্ড। অ্যান্ড থার্ড যে নেশাটা ভাই, এই নেশাটা একবার যদি কাউকে ধরে, এই নেশা থেকে বের হয়ে আসা সম্ভব না। এটা হচ্ছে টাকার নেশা। টাকার নেশাটা অনেকে বলে ভালো, অনেকে বলে খারাপ, বাট আমি বলবো এটা একটা নেশা। উপার্জনের নেশা যখন ঢুকবে ভাই, কোনো জায়গায় যে আপনি শান্তি পাবেন না। মানে দেখবেন যে খালি এটা বাড়তেছে, আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেনই না। এই কারণে যতদিন টাকার নেশা আপনার মনের ভিতরে না ঢুকছে ততদিন একটু ঘুরেন, ভ্রমণ করেন। ভ্রমণ হচ্ছে সবচেয়ে সুখের জিনিস আমি বলবো। একবার যখন টাকার নেশা ঢুকে যাবে, যেটা আমার হয়েছে ভাই, সত্যি কথা, আমি উপার্জন করতেছি যে কোনো এক জায়গায় যাব, কিন্তু উপার্জনের এই ধান্দা খুঁজতে আমার কোনো এক জায়গায় যাওয়ার আর এখন আমি সময় পাইতেছি না ভাই, খুব বাজে অবস্থায় আছি। তো টাকার নেশা একবার যদি ধরে, এটা থেকে বের হইতে পারবেন না। কারণ হচ্ছে এর আগে যে নেশাগুলোর কথা বলছি, একটা হচ্ছে রিয়েল নেশা, একটা হচ্ছে বিপরীত লিঙ্গের নেশা। এগুলো হচ্ছে সমাজ এবং পরিবার আপনাকে এগুলা থেকে ফেরত আনার চেষ্টা করবে। কিন্তু টাকার নেশাটা এমন একটা নেশা, এটা সমাজ এবং পরিবার বলবে কর, আরো নেশা কর, মামা সেই পুরা ভরায় ফেল কইরা। এখানে হলো সমস্যা।
এই নেশাটা করলে আপনাকে কেউ না করবে না, আর না করার কারণে আপনি উৎসাহ নিয়ে করতে থাকবেন এবং টাকার নেশায় আপনি এই দুনিয়া অনেক কিছু হারাবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবচেয়ে বড় কথা মূল্যবান সময় হারাবেন। আপনি দেখবেন যে বয়স বাড়তেছে, আপনি বুঝবেনই না, একটা সময় এত টাকা হবে, হয়তো সময়ও হবে, কিন্তু শরীর হয়তো আপনাকে আর সাপোর্ট দিবে না। এই কারণে কোনো নেশায় পড়ার আগে জীবনটাকে একটু উপভোগ করেন, একটু ঘুরেন, ভালো হবে। আর এই ব্যাপারটা আমি আমার জন্যও বললাম যে আসলে আমার ঘোরা উচিত, ঘোরা অবশ্যই উচিত। মানে আমি না ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যেতে। যাক, আজকে আর মোটিভেশনাল স্পিচ দিব না, আজকে আমি একটু ডাবের দাম জিজ্ঞেস করবো। ভাই, ডাব কিরকম দাম আপনার? ওই একদম কচিগুলা, মানে ভিতরে কিছু হয় না এরকম? 120, 150, 170। আমার এমন একটা ডাব লাগবো যেটার ভিতরে ধরেন নারিকেল হয় নাই, এটা কাইটা দেন। হ্যাঁ, মাঝারি সাইজের দেন, 150 সাইজের দেন। আপনার দোকানের ডাবগুলা সবসময় যাইতে দেখি যে গোল গোল বড় বড়। আরও তো ডাবের দোকান দেখি, আমি অনেকটাই কইছি ভাই, এই একটা লোকের দোকানে ডাবগুলা অলওয়েজ একই সাইজের বড় বড়। এটা হচ্ছে বটতলা বিএনপি বাজার, পশ্চিম আগারগাঁ, ঢাকা 1217। 60 ফিটে ঢোকার যে মোড়টা আগারগাঁ, এখানে ভাইয়ের ডাব অলওয়েজ বেস্ট। পলিথিনে ঢোকানকে আমি খাবো। নীতিবাক্য বলতেছিলাম না, এই জন্য একটা ডাব খাইলাম, কারণ ডাব হচ্ছে শরীরের জন্য খুব ভালো একটা জিনিস। অ্যান্ড ডাব খাইলে সুস্থ থাকা যায়, ডাব খাইলে শরীর ভালো থাকে, এনার্জি পাওয়া যায়, পটাশিয়াম পাওয়া যায়। পটাশিয়ামের জন্য হাড় ভালো থাকে। পটাশিয়ামের অভাব থাকলে হাড়ে ব্যথা করবে, পাহাড়ে উঠতে পারবেন না, ঘুরতে পারবেন না, অনেক ঝামেলা। এই জন্য একটু পটাশিয়াম নিয়ে নিলাম। অ্যান্ড এ হচ্ছে অবস্থা। আমাদের মানব জীবনের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টাইমটা, ওই টাইমটা আসলে নিজের যত্ন আমরা নিজে নিতে পারি না। এটা হচ্ছে একটা খুব বড় সমস্যা। কারণ আপনার বয়স যখন একদম 6 মাস থেকে শুরু করে মোটামুটি 15 বছর পর্যন্ত বা 24 বছর পর্যন্ত, এই টাইমটা না আমরা আসলে নিজের যত্ন নিজে নেই না, খুব অনিয়ম করি। আর একদম 6 মাস থেকে শুরু করে 12 বছর বা 16 বছর পর্যন্ত যে বয়সটা, তখন আসলে আমরা গার্ডিয়ানের উপরে খুব ডিপেন্ডেবল থাকি। আমরা অনেক কিছু নিজের বুঝি না, ঠিকমতো খাইও না, হয়তো বাপ মা না বললে খাওয়াও হয় না আমাদের, মানে না সারাদিন না বললে সারাদিনে হয়তো পানি খাবোই না। মা বাবা বাবা মাই মনে করা আসলে পানি খা বা খাবার খা। তো ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ। যারা বাবা মা আছে তাদের উদ্দেশ্য বলি, কারণ আমার এই ছোটোকালটা আমি আসলে খুব বেশি সময় একা থাকছি, তো আমার ফ্যামিলির সবাই বাইরে থাকাতে আমার একটু প্রবলেম হয়েছে। ছোটোবেলায় আমি অপুষ্টিতে ভোগার মতোই হয়েছে। আমি আসলে নিয়ম মতো খাওয়া দাওয়া করি নাই, ঘুরছি ফিরছি স্বাধীনতা পায়া। বন্ধু বান্ধব দেখতাম যে সারাদিন খেলার পরে অসুস্থ, বাট আমি সারাদিন তো না খায় খেলতাম, তো আমি অসুস্থ হয়ে যেতাম। এবং এই জিনিসটা এখনো পর্যন্ত আমাকে ভোগায়। এই কারণে আমি বলবো যে আসলে সময় থাকতে যত্ন নেন, বাচ্চা কাচ্চার যত্ন নিয়েন। কারণ বাচ্চা কাচ্চার যত্ন যদি নেন, তাহলে ওই কিন্তু বড় হয়ে আপনি যখন বুড়া হবেন আপনার যত্ন নিবে। আমি আমার শেষ বয়স পর্যন্ত চেষ্টা করবো আমার যারা সিনিয়র আছে তাদের যাতে আমি টেক কেয়ার করতে পারি। যাই হোক, মাগরিবের আজান দিয়ে দিছে, আমি আপনাদের সাথে একটু আলাপ সালাপ করতেই বেরোইছিলাম। অ্যান্ড এখন আবার বাসায় যাবো, অ্যান্ড বাসায় থেকে আবার বের হবো, ওদের নিয়ে বারবিকিউ খাবো যদি আবহাওয়া ভালো থাকে। আর যদি বৃষ্টি টিষ্টি শুরু হয়ে যায় তাহলে তো আজকে মারা খেয়ে যাবো একদম পুরা দমে। এই তো, তাহলে আজকে অনেক রকম কথা বললাম, একটু বাইকের কথা বাদেও লাইফের বিভিন্ন রকম ব্যাপার নিয়ে কথা বললাম। কারণ মনে যা আসে তাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ মনে যা আসে তাই শেয়ার করি। কারণ কি কারণ নাই, আসলে এটাই ডেইলি লাইফে এগুলাই মনে আসে, এগুলাই আপনাদের সাথে শেয়ার করি। বন্ধু বান্ধবের সাথে আজকে কোনো আড্ডার সুযোগ পাই নাই, সুযোগ পাইলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করতাম। এই তো, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে প্র্যাকটিস। ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.